প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে অনুপম টিউটোরিয়ালের পক্ষ থেকে আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভিডিওটি তৈরি করছি নবম দশম অথবা যারা এসএসসি শিক্ষার্থী তাদের জন্য খতিয়ান চ্যাপ্টার সপ্তম অধ্যায় নিয়ে। তো আজকে আমরা এই ক্লাসে খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর শুরুতে বলে নিচ্ছি, ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখলে আপনাদের খতিয়ান সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ফুল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন কীভাবে খতিয়ান করতে হবে, ঘরের সংখ্যা কয়টি, ঘরের সংখ্যা কীভাবে বের করব, বা ভিতরে যে ক্যালকুলেশনগুলো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করব। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা খতিয়ানের ক্ষেত্রে আমরা শুরুতে আমরা জানি খতিয়ান কয় প্রকার। খতিয়ান মূলত পক্ষে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। তো সাধারণ এবং সহকারী খতিয়ান সম্পর্কে আমরা অলরেডি ষষ্ঠ অধ্যায়ের যে ভিডিও দুটো আছে ওই ভিডিও দুটো আলোচনা করেছি। তো যেহেতু আমরা সাধারণ এবং সহকারী খতিয়ান নিয়ে যাচ্ছি না, তো এখন আমরা অন্য আলোচনায় চলে যাচ্ছি, আমাদের খতিয়ানের ঘরের বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি। তো খতিয়ানের ঘর করার পদ্ধতিও দুই প্রকার, একটা হচ্ছে টিছক আর একটা হচ্ছে চলমাঞ্জির। আমি আবারও বলছি, খতিয়ানের ঘরের প্রকারভেদ হচ্ছে দুই রকম, একটা টিছক পদ্ধতিতে খতিয়ান, একটা চলমাঞ্জির পদ্ধতিতে খতিয়ান। টিছকের ঘরের সংখ্যা হচ্ছে 8টি আর চলমাঞ্জিরের ঘরের সংখ্যা হচ্ছে 60টি। আমি আবারও বলছি, খতিয়ানের ঘর করার পদ্ধতি দুই রকমের হয়, একটা টিছক পদ্ধতি, একটা চলমাঞ্জির পদ্ধতি। টিছকের ঘরের সংখ্যা 8টি এবং চলমাঞ্জিরের ঘরের সংখ্যা 60টি। যেমন আমরা এখানে অলরেডি 2-3টা খতিয়ানের ঘর করে রেখেছি। আমরা এখানে যদি ফলো করি 1 2 3 4 5 6 7 8, তার মানে এটা হচ্ছে আমাদের কি ভাই, টিছক পদ্ধতি। হ্যাঁ ভাই, আজকে আমরা আসলেই টিছক পদ্ধতির খতিয়ান নিয়ে আলোচনা করব। আর সপ্তম অধ্যায়ের উপর সেকেন্ড ভিডিওটা থাকবে চলমাঞ্জিরের উপর খতিয়ান। তো আবার আমরা খতিয়ান ঘরটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আসি খতিয়ানের ঘর কয়টা হবে সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব। তো খতিয়ানের ঘরটা হিসাব করার ক্ষেত্রে আমরা লসাগুর নিয়মটা ফলো করব। লসাগুর সিস্টেম কি ভাই, কমন আনকমন। যে আইটেমটা একবার কমন নেওয়া হয়ে গেছে, কমন হিসাবে নেওয়া হয়েছে, সেই আইটেমটা আর হিসাব করা হয় না। আমরা খতিয়ানের ঘরগুলোকে আমরা একইভাবে হিসাব করব। যেমন আমরা এখানে কিছু জাবেদা লিখে রেখেছি পূর্বে থেকেই। তো যেমন ফার্স্টে কী আছে আমাদের, নকদান। তো আমরা হিসাব করি নকদানের জন্য কয়টা ঘর ভাই, একটা ঘর। এখন নকদান যতগুলো আছে প্রত্যেকটার জন্য একটা ঘরই, নকদান কিন্তু আর হিসাব করা হবে না। এভাবে পরবর্তী কী আছে, আসবাবপত্র, আসবাবপত্রের জন্য একটা ঘর। মূলধন আছে, মূলধনের জন্য একটা ঘর। আবার এখানে আসি ব্যাংকের জন্য একটা ঘর। আবার সিরিয়ালে পড়লো কী ভাই, নকদান। যেহেতু নকদানের উপর ঘর আমাদের আগেই হিসাব করা হয়ে গেছে, সো আর নতুন করে ঘরের হিসাবের প্রয়োজন নাই। আবার হচ্ছে কি ভাই, ক্রয়ের জন্য একটা ঘর, পাওনাদারের জন্য একটা ঘর। আবার নকদান আগেই ঘর করা হিসাব করা হয়ে গেছে, আর প্রয়োজন নাই। বিক্রয়টা আমরা আগে পাই নাই, সো নতুন করে বিক্রয়ের জন্য একটা ঘর। এভাবে বেতনের জন্য একটা ঘর, নকদান আগে হিসাব করা আছে আর প্রয়োজন নাই। পাওনাদার আগে হিসাব করা আছে, সো পাওনাদার আর হিসাব করা লাগবে না। আর ব্যাংক আগে হিসাব করা আছে, সো আর আমার ঘরের হিসাবের প্রয়োজন নাই। তাহলে আমরা ঘর কয়টা পেলাম ভাই, 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে খতিয়ানের 8টা ঘর। এই জার্নালগুলো দিয়ে আমাদেরকে 8টা খতিয়ান করতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়, প্র্যাকটিক্যালি কীভাবে আমরা অঙ্কগুলো করব। তো এই শুরুতে আমাদের কী আছে ভাই, নগদান। তো আমরা শুরুতে ঘরের উপরে হেডলাইন দিচ্ছি আমরা নগদান। হিসাব দিলেও দিতে পারেন, হিসাব দেওয়াটাই ভালো, যেহেতু বইতে হিসাব কথাটা লেখা থাকে। তো এখানে খতিয়ানের সিস্টেমটাকে আমরা যেভাবে ফলো করব, খেয়াল করি ভাই, যার ঘর তার বিপরীত নাম আসবে। আমি আবারও বলছি, যার ঘর, যেমন ঘরের উপরে কে আছে ভাই, নকদান। তাহলে ঘরের উপরে যে নামটা লেখা থাকবে বুঝে নিতে হবে ঘরের মালিক সে। সাপোজ এখানে যদি আমরা দিয়ে দিই এক্স, তার মানে ঘরের মালিক কি ভাই, এক্স। যেহেতু এখানে ঘরের উপরে নকদান আছে, সো ঘরের মালিক কে ভাই, নকদান। তাহলে বললাম কি ভাই, যার ঘর তার বিপরীত আইটেম আসবে। যেমন বিপরীত আইটেম কী ভাই, যেমন ডেবিটের বিপরীত ক্রেডিট, আবার ক্রেডিটের বিপরীত ভাই ডেবিট। এভাবে যেমন নকদান হচ্ছে কি ভাই, ডেবিটে আছে, তাহলে নকদানের বিপরীত কী হবে ভাই, ক্রেডিটের আইটেমটা। তাহলে ক্রেডিটে কী আছে আমাদের কাছে ভাই, এখানে মূলধন। তাহলে নকদানের ঘরে কে আসবে ভাই, মূলধন। তাহলে আমরা যদি বিপরীত পদ্ধতিটা ফলো করছি, এখানে আরেকটা জিনিসকে আমরা বিপরীতভাবে করবো। যেমন বিপরীত আইটেমটা যেদিকে আছে, আইটেমটা তার বিপরীত দিকে যাবে, অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটাই আমরা বিপরীতভাবে সমাধান করব। তাহলে নকদানের ঘরে কে আসতেছে ভাই, ডেবিটের জন্য মূলধন আসতেছে, তাহলে মূলধন হচ্ছে ক্রেডিট, এটা আবার বিপরীত দিকে চলে আসবে, কোন দিকে ভাই, ডেবিট দিকে। লিখতেছি আমরা মূলধন হিসাব। আর সাল আছে কত আমাদের কাছে ভাই, 2010 সাল। তারিখ হচ্ছে আমাদের কাছে মে 1 তারিখ, দিলাম মে 1 তারিখ। তাহলে এখন আসি,
তাহলে যার ঘর তার বিপরীত আইটেমকে আমরা নিয়ে আসলাম বিপরীত দিকে। এখন টাকার হিসাবে আসি, যার ঘর তার টাকা বসবে, যেহেতু ঘর টাকা হয় নগদান, তাহলে নগদানের টাকা যা আছে 2000 টাকা, 2000 টাকাই বসাতে হবে আমাদেরকে। দিলাম আমরা 2000। এভাবে আবার পরের আইটেমে যাই, দেখতে পারতেছে পরের আইটেম আমাদের নগদান আছে, তাহলে নগদান হচ্ছে ক্রেডিট, তার বিপরীত কি ভাই ডেবিট, তাহলে ডেবিটে কি আছে ভাই ব্যাংক, তাহলে এটাকে আমরা বিপরীত দিকে পাঠাবো, তাহলে ব্যাংক হচ্ছে ডেবিট, পাঠাবো কোন দিকে ভাই ক্রেডিট দিকে। তাহলে আমরা এদিকেও লিখছি ফার্স্টে 2010 মে মাসের কত তারিখ ভাই এটা 10 তারিখ, তাহলে দিলাম আমরা ব্যাংক। আর এখানে যেহেতু ডেবিট ক্রেডিট দুইটা আছে, সো নগদানের টাকা যা ব্যাংকের টাকাও তা, সো এখানে 3000 টাকাই বসবে। এরপরেরটা তো যদি আমরা তাকাই এখানে কোনো নগদান নাই, সো এর কোনো আইটেম এখানে আসবে না। পরেরটা তো যদি আমরা ফলো করি এখানে নগদান আছে, তাহলে নগদানের বিপরীতে কি ভাই বিক্রয়, তাহলে বিক্রয় হচ্ছে ক্রেডিট, আসবে কোন দিকে ভাই ডেবিট দিকে। লিখতেছি আমরা মে মাসের 20 তারিখ, লিখতেছি আমরা বিক্রয় হিসাব, তাহলে বিক্রয় হিসাবের টাকা কত আছে ভাই আমাদের কাছে 2000 টাকা, লিখে দিলাম আমরা 2000। এরপরে আর কোথাও নগদান আছে কিনা দেখি, হ্যাঁ মে মাসের 25 তারিখে আবার নগদান আছে, তাহলে নগদান হচ্ছে ক্রেডিট, তার বিপরীত কি ভাই ডেবিট, তাহলে ডেবিট হচ্ছে বেতন, তার উল্টো দিকে যাবে, তাহলে বেতন ডেবিট চলে যাবে ক্রেডিট দিকে। তাহলে লিখতেছি আমরা মে মাসের 25 তারিখে দিয়ে লিখতেছি বেতন, টাকা আছে কত আমাদের কাছে ভাই 4000 টাকা, লিখে দিলাম আমরা 4000 টাকা। আর সর্বশেষ তারিখে যদি আমরা ফলো করি এখানে আর কোথাও কোনো কি নাই ভাই নগদান নাই, সো এর কোনো আইটেম আমাদের এখানে আসবে না। তো আমরা ক্যালকুলেশনটা একটু পরেই করছি, আগে দিয়ে খতিয়ানের আইটেম পোস্টিং দেওয়া কীভাবে করি সে পোস্টিংয়ের প্রসেসটা আমরা আগে শিখে নিই। এবার চলে যাচ্ছি ভাই, তাহলে নগদানের যেহেতু আর কোথাও নেই, নগদানের ঘরের কাজ আপাতত শেষ। এবার নগদানের পরে কে আসে আমাদের কাছে সিরিয়ালি ভাই আসবাবপত্র, আমরা হেডলাইন দিচ্ছি আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হচ্ছে ডেবিট, আমাদের পদ্ধতি অনুযায়ী যার ঘর তার বিপরীত নাম আসবে, তাহলে আসবাবপত্রের বিপরীতে কে আছে ভাই মূলধন, তাহলে মূলধনটা আসবে, মূলধন হচ্ছে ক্রেডিট, আসবে ডেবিট দিকে, লিখতেছি আমরা মূলধন। তো আমরা লিখলাম মূলধন, মূলধন আছে কি ভাই ক্রেডিট, তার বিপরীত দিকে আমরা ডেবিট দিকে লিখলাম। এখন টাকার বেলায় আসি, আমরা আগেই বলেছিলাম যার ঘর তার টাকা, যেহেতু এখানে একাধিক ফিগার আছে, তাহলে আসবাবপত্রের ঘর যেহেতু আসবাবপত্রের টাকাটা 5000 টাকাকে আমরা বসাবো, দিলাম আমরা 5000 টাকা দিলাম। আর এখানে হেডলাইনগুলো আমরা লিখলাম না, এগুলো যেহেতু প্রথম ঘরটা আমরা লিখে দিলাম, এভাবে আপনার ইচ্ছা করলে সবাই পারবেন। তাহলে আমাদের এখানে সাল কত ভাই 2010, এটা হচ্ছে মে মাসের 1 তারিখ। তাহলে আমরা পরবর্তী দিকে যদি আমরা ফলো করি এখানে দেখি যে আর কোথাও হবে আসবাবপত্র নাই, সো আসবাবপত্রের ঘরে শুধু একটা আইটেমই আসছে, আর কোনো আইটেম এখানে আসবে না। আর পরে দেখি আছে আমাদের ভাই মূলধন, এবার আমরা চলে যাচ্ছি মূলধনের ঘরে। তাহলে মূলধনের ঘর, মূলধনের ঘরে কী আসবে ভাই বিপরীতগুলো, তাহলে মূলধন হচ্ছে ক্রেডিট, বিপরীতে ডেবিট দুইটা, সো ডেবিট দুটোটাই আসবে, তাহলে যেটা ডেবিট তার বিপরীত দিকে যাবে এবং ক্রেডিট দিকে যাবে। তাহলে আমরা এখানে লিখছি ফার্স্টে নগদান হিসাব, আর কি ভাই আসবাবপত্র হিসাব। তাহলে এখন আসে আমরা যেহেতু বলছিলাম যার ঘর তার টাকা, এখন যেহেতু মূলধনের ঘর, মূলধনের টাকা কত ভাই 7000, কিন্তু আমরা যেহেতু দুইটা আইটেম আনছি, দুইটা আইটেমের যোগফল ভাই 7000 টাকা, সো এই ক্ষেত্রে আর কোনো টাকার পরিবর্তন নাই। নগদানে আছে কত ভাই 2000, দিলাম 2000, আর আসবাবপত্রে আছে কত ভাই 5000, দিলাম আমরা 5000 টাকা। আর এটা হচ্ছে কত সাল ভাই 2010 মে মাসের 1 তারিখ। তাহলে এই হলো আমাদের অঙ্কের মোটামুটি প্রেজেন্টেশন, আমরা 3টা আইটেমের জন্য আমরা প্রেজেন্টেশন করলাম। এবার আমরা চলে যাচ্ছি ক্যালকুলেশন প্রসেসে। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যেহেতু নিচে যতটুকু স্পেস আছে তাকে আমরা 2 ভাগ করব, 2 ভাগ করে টাকার ঘর, দোনোটা টাকার ঘরে আমরা বরাবর করে 2টা দাগ টানবো, অন্য কোনো ঘরে দাগ দেওয়া যাবে না। আর দাগ টানার পরে এবার আমাদেরকে দেখতে হবে কোন ঘরে টাকা বেশি কোন ঘরে টাকা কম। তো আমরা টাকার ঘরটা যদি দেখি, ক্রেডিটে হচ্ছে কত ভাই 7000, আর ডেবিটে হচ্ছে 4000, তাহলে বেশি কোন দিকে ক্রেডিট দিকে। তারপর বেশি টাকাটাকে আমরা যে দাগটা টানলাম দাগের নিচ বরাবর দোনো দিকে আমরা লিখবো, যেমন এখানেও লিখলাম 7000, এদিকেও লিখলাম আমরা ভাই 7000 টাকা। বেশি টাকাটা দোনো দিকে লেখার পরে আমরা করব কি ভাই হিসাব ক্লোজ, দোনো দিকে, একদিকে না ভাই, দোনো দিকে অ্যাট এ টাইম হিসাব ক্লোজ করতে হবে। হিসাব ক্লোজ করার পর কম কোন দিকে ভাই এদিকে, তাহলে বেশি টাকার থেকে আবার আমরা কম টাকাটা বিয়োগ করবো, যেমন 7000 থেকে 2 4000 যদি আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি আমরা 3000 টাকা পাচ্ছি। যে পার্থক্যটা পাইলাম যেহেতু কম কোন দিকে আমার ডেবিট পাশে কম, ডেবিট পাশে দাগের উপরে কম টাকাটা বসবে, আর যেদিকে বেশি ওদিকে হিসাব ক্লোজের নিচে সেম টাকাটাই বসবে। আমি আবারও বলছি, প্রথমত দুদিকে দাগ টানবো, দাগ টানার পরে বেশি টাকা যেদিকে ওই বেশি টাকাটা দোনো দিকে লিখবো দাগের নিচে লেখার পর আমরা কী করবো হিসাব ক্লোজ করবো 2টা দাগ টেনে। এরপরে যেদিকে কম ওদিকে আমরা কী করবো বিয়োগ করবো, যেমন 7000 থেকে আমরা 4000 টাকা বিয়োগ করে পেয়েছিলাম কত ভাই 3000 টাকা, তাহলে এটাকে লিখবো আমরা যেদিকে কম ওইদিকে দাগের উপরে, আর যেদিকে টাকা বেশি ওইদিকে হিসাব ক্লোজের নিচে আমরা সেম কম টাকাটা মানে পার্থক্য টাকাটা আমরা লিখে দিব। এবার আসি এই 2টা টাকার আবার নির্দিষ্ট নাম আছে, নাম কি ভাই যেদিকে টাকা কম, যেহেতু টাকাটা এদিকে কম ছিল, কম যেদিকে সেদিকে বসে ব্যালেন্স সিডি, ব্যালেন্স কি ভাই সিডি, আর যেদিকে বেশি ওদিকে এই টাকা বরাবরই বসবে ব্যালেন্স বিডি।
ব্যালেন্স বিডি দিয়ে দিলাম। এখন আসি, তাহলে সবগুলো তারিখ দিলাম, এগুলোর তারিখের ব্যাপার আছে। তারিখের ব্যাপারটা কীভাবে ভাই, ব্যালেন্স সিডি হচ্ছে আপনার যে মাসের অঙ্ক ওই মাসের শেষ তারিখ। যেমন যেহেতু অঙ্কটা কোন মাসের ভাই আমাদের মে মাসে, তাহলে মে মাসের শেষ তারিখ কত, 31 তারিখ। তাহলে আমরা এখানে দিতে পারি মে 31। আর বিডিটা হবে ভাই পরের মাসের প্রথম তারিখ। যেমন মেয়ের পরে কোন মাস ভাই, জুন মাস, তাহলে জুন মাসের প্রথম তারিখ আমরা এখানে লিখছি জুন 1 তারিখ। এভাবে সবগুলোতে ক্যালকুলেশন একই রকম। যেমন এখানে হচ্ছে কি ভাই, মূলধন, ওই পাশে যেহেতু কোনো কিছু নাই, তার মানে এদিকে টাকা বেশি, তাহলে যে স্পেসটা আছে স্পেসটার মিডল বরাবর দুই দিকে টাকার ঘরে আমরা দুইটা দাগ দিলাম। তারপর বেশি টাকাটা লিখলাম 5000, ওইদিকে দাগের নিচে লিখলাম আমরা 5000। তারপরে দুদিকে করলাম আমরা হিসাব ক্লোজ, দুদিকে করলাম হিসাব ক্লোজ। এখন এদিকে যেহেতু টাকা নাই, তার মানে এদিকে 5000 টাকা পুরোটাই কম, তাহলে যে টাকাটা কম আমরা এই টাকাটা লিখে দিলাম আর দাগের উপরে। আর যেদিকে টাকা বেশি ওইদিকে হিসাব ক্লোজের নিচে বসবে আপনার কম টাকাটা, আর যেদিকে টাকা কম ওইদিকে বসবে কি ভাই, ব্যালেন্স সিডি। আর যেদিকে বেশি ওইদিকে টাকা বরাবর বসবে কি ভাই, ব্যালেন্স বিডি দিলাম আমরা, ব্যালেন্স বিডি। আর ব্যালেন্স সিডি হচ্ছে কোন তারিখ ভাই, চলতি মাসের শেষ তারিখ। যেমন মে মাস কত দিনে হয় ভাই, 31 দিনে। আর বিডি হচ্ছে পরের মাসের 1 তারিখ, তাহলে এখানে আমরা লিখতে পারি জুন 1 তারিখ। এবার চলে যাচ্ছে আমরা মূলধনের ক্যালকুলেশন। তাহলে এদিকে কত ভাই, 5000। আবার এদিকেও দাগ দিলাম দুদিকে, তাহলে বেশি হচ্ছে এদিকে 5 দিয়ে কত আছে ভাই, 7000 টাকা দিলাম, হিসাব ক্লোজ। এদিকেও লিখতেছি আমরা 7000 টাকা, করলাম হিসাব ক্লোজ। তাহলে কম কোন দিকে, এদিকে কম, তাহলে দাগের উপরে বসবে কম টাকাটা, তাহলে 1 টাকাও ছিল না, সো এখানে 7000 টাকা, 7000 টাকাই কম। এদিকে বেশি আছে, তাহলে হিসাব ক্লোজের নিচে বসবে কত ভাই আমাদের, 7000 টাকাই বসবে। আবার যেদিকে কম ওইদিকে হচ্ছে কি ভাই, ব্যালেন্স সিডি লিখছি আমরা, ব্যালেন্স সিডি। আর যেদিকে টাকা বেশি ওইদিকে বসবে ব্যালেন্স বিডি। আর ব্যালেন্স বিডি হচ্ছে পরের মাসের 1 তারিখ, তার মানে জুন 1 তারিখ। আর সিডি হচ্ছে চলতি মাসের শেষ তারিখ, তার মানে মে 31 তারিখ হবে। আশা করবো যে আমরা 3টা খতিয়ান আমরা খুব ইজি ওয়েতে আমরা বুঝতে পেরেছি। তো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী খতিয়ানে। তো এক্ষেত্রে আমরা বলে দিচ্ছি, যারা ভিডিওটা দেখছেন অনুরোধ করছি ভাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। পুরোপুরি না দেখলে আপনারা কিছুই বুঝবেন না, আর পুরোপুরি দেখলে আপনারা এই টপিক্সের উপরে 100% ধারণা পাবেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনার উপকার হয় বা আমরা যদি আপনার কিছুটা উপকারে আসতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো এতক্ষণ ধরে আমরা 3টা করেছিলাম, এবার আমরা চলে যাচ্ছি ব্যাংকের খতিয়ানে। তাহলে আমরা উপরে লিখছি কি ভাই, ব্যাংক। তাহলে খতিয়ানের সিস্টেম কি, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি ভাই, যার ঘর তার বিপরীত আইটেমটা আসবে, তাও আইটেমটা কোন দিকে যাবে, তার বিপরীত দিকে যাবে। যেমন ব্যাংকের বিপরীত কি ভাই, নগদান, তাহলে নগদান হচ্ছে ক্রেডিট, আসবে কোন দিকে ভাই, ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে আমরা লিখছি নগদান হিসাব। এটা হচ্ছে কয় তারিখ ভাই, মে মাসের 10 তারিখ। তাহলে টাকা আছে কত ভাই, 3000 টাকা লিখে দিলাম আমরা 3000। আর দেখতে হবে কোথাও ব্যাংক আছে কিনা, হ্যাঁ শেষ লাইনে যদি আমরা যাই দেখতে পারতেছি এখানে ব্যাংক আছে। তাহলে ব্যাংকের বিপরীত কি আছে ভাই, পাওনাদার আছে, ডেবিট চলে যাবে কোন দিকে ভাই, ক্রেডিট দিকে। তাহলে আমরা চলে যাচ্ছি, দিচ্ছি আমরা পাওনাদার। এটা হচ্ছে মে মাসের 28 তারিখে আছে, সাল হচ্ছে 2010 সাল। এখানে হচ্ছে কত টাকা ভাই, 3000 টাকা। এখন আমরা যদি একটা জিনিস ফলো করি, যদি অঙ্কটা আমার নিজের ইচ্ছাকৃত ছিল না, যা হোক এটা পড়ার কারণে আপনাদেরই বুঝতে সুবিধা হবে। কারণ এরকম অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে যে ভাই দুদিকে টাকা যদি সমান হয় তখন কি করণীয়। যেমন যখন বেশি ছিল বেশি টাকা দুদিকে লিখছে, এখন দুদিকে টাকা সমান, সো যেভাবে আছে এভাবে আমরা নামাই দিতেছি 3000, এখানেও নামাই দিচ্ছি ভাই 3000। হিসাব ক্লোজের কথা যেটা বলছে হিসাব ক্লোজই করে দিলাম। এখন যেহেতু ভাই কোনো দিকে কমও নাই বেশিও নাই, সো ব্যালেন্স সিডিও হবে না, বিডিও হবে না। খুবই সহজ একটা ব্যাপার। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আইটেম নগদান। নগদানটা যেহেতু আমরা আগেই করে ফেলেছি আর হবে না, এখন আমরা চলে যাচ্ছি ক্রয়ের ঘরে। তো আমরা এখানে হেডলাইন দিচ্ছি ভাই ক্রয়। তাহলে ক্রয়ের ঘর যেহেতু তার বিপরীতে কি আছে ভাই, পাওনাদার আছে, ক্রেডিট বসবো কোন দিকে ভাই, ডেবিট দিকে। তাহলে আমরা এখানে লিখছি পাওনাদার। টাকা আছে কত আমাদের কাছে ভাই, 4000 টাকা লিখে দিলাম আমরা 4000। তাহলে এটা হচ্ছে মে মাসের 15 তারিখের লেনদেন। আর কোথাও ক্রয় আছে কিনা যদি দেখি যে আর কোথাও ভাই ক্রয় নাই, সো আর কোনো আইটেম এখানে আসবে না। তাহলে বেশি টাকা কত, 4000 টাকা। এদিকে যদি কোনো টাকাই নেই তাহলে বেশি টাকাটা দুদিকে লিখে দিচ্ছি আমরা। আর কম কোন দিকে ভাই, ক্রেডিট দিকে। যেহেতু ক্রেডিট দিকে একটা টাকাও নাই, তাহলে ওই দিকেও কত বসবে ভাই, দাগের উপরে 4000। এটার নাম দেবো কি ভাই আমরা,
শর্টকাটে করে দিচ্ছি আমরা ব্যালেন্স সিডি, আর হিসাব ক্লোজের নিচে সেম টাকাটাই এসে বসবে 4000, এটার নাম বসবে কি ভাই, ব্যালেন্স বিডি। আর সিডি হচ্ছে কোন তারিখ ভাই, চলতি মাসের শেষ তারিখ, আর বিডি হচ্ছে কোন মাসের ভাই, পরের মাসের 1 তারিখ, তাহলে জুন 1 তারিখ দিলাম। আর এরপরে কি আছে ভাই, পাওনাদার, তাহলে আমরা এই ঘরটার উপরে হেডলাইন দিলাম কি ভাই, পাওনাদার। তাহলে পাওনাদারের ঘরে কে আসবে, তার বিপরীত লাইন, তাহলে বিপরীত লেনদেন কি আছে ভাই, ক্রয় আছে, ডেবিট চলে যাবে কোন দিকে ভাই, ক্রেডিট দিকে। তাহলে আমরা এখানে লিখছি ক্রয়, টাকা আছে কত ভাই আমাদের কাছে, 4000 টাকা, লিখে দিলাম আমরা 4000। আর কোথাও পাওনাদার আছে কিনা দেখি আমরা, হ্যাঁ শেষ লাইনে পাওনাদার আছে, তাহলে পাওনাদার ঘরে কে আসবে ভাই, ব্যাংক আছে, ক্রেডিট, তাহলে এখন আনতে হবে কোন দিকে ভাই, ডেবিট দিকে, লিখছি আমরা ব্যাংক। তাহলে ব্যাংক আছে কত ভাই, 3000 টাকা, লিখে দিলাম 3000। এবার দেখি কোন দিকে টাকা বেশি কোন দিকে টাকা কম, সমান তো হয় না, যেহেতু এদিকে 4 এদিকে 3, তার মানে এদিকে টাকা বেশি, তাহলে এখানে লিখে দিলাম আমরা 4000, হিসাব ক্লোজ করলাম। এদিকে আমরা লিখে দিলাম কত ভাই, 4000, হিসাব ক্লোজও আমরা করে দিলাম। তাহলে কম কোন দিকে, এদিকে কম, তাহলে এদিকে দাগের উপরে বসবে কম টাকা, তাহলে 4000 টাকা ওইদিকে, এদিকে 3000, তাহলে কত টাকা কম, মাত্র 1000 টাকা কম। তাহলে আমরা উপরে লিখে দিচ্ছি 1000, আর যেদিকে বেশি ওইদিকে হিসাব ক্লোজের নিচে বসবে কত ভাই, 1000 টাকাই বসবে। তাহলে টাকা বরাবর কি নাম হবে ভাই, সিডি, আর যেদিকে বেশি ওইদিকে টাকা বরাবর নাম কি হবে ভাই, বিডি। আর সিডি হচ্ছে কোন তারিখ ভাই, মাসের শেষ তারিখ, তার মানে মে কত তারিখ, 31 তারিখ, আর বিডি হচ্ছে পরের মাসের 1 তারিখ, তার মানে জুন 1 তারিখ। আর বাকি আছে কয়টা আমাদের কাছে ভাই, বিক্রয়েরটা আবার বাকি আছে আর বেতনেরটা বাকি আছে। তো আমরা আপাতত এগুলো আর করছি না, আশা করবো যে যদি 6টা খতিয়ানের প্রসেস যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আর বাকি 2টা কেন, যদি 200টা খতিয়ানও যদি থাকে, আপনি খুব ইজি ওয়েতে আপনি সমাধান করতে পারবেন। তো ভিডিওটা যারা পুরোপুরি দেখেছেন, দেখার পরে আপনার মতামত কি, যদি ইচ্ছা হয় বা যদি সময় থাকে, দয়া করে নিচে কমেন্ট সেকশানে আপনার কমেন্টসটা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আমরা একই অধ্যায়ের উপর আমরা চলমান যে খতিয়ান নিয়ে আলোচনা করব। এর পরে দিয়ে আমরা আরও একটা খতিয়ানের ক্লাস দেব, যেটাতে হচ্ছে কিছু জটিল রিলেটেড। এখন যেগুলো বুঝাচ্ছি এগুলো সবগুলো সহজ পদ্ধতিতে খতিয়ানের প্রসেসগুলো বুঝাচ্ছি। আর সর্বশেষ এই চ্যাপ্টারের খতিয়ানের ক্লাসটা হবে খুবই কঠিন আইটেমগুলো, যেগুলোতে আমাদের জটিলতা হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।